হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা পর্ষদ থেকে যে টেস্ট পেপার দেওয়া হয়েছে সেই পর্ষদের টেস্ট পেপারের সলিউশন করছিলাম। এর আগে আমাদের বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে পর্ষদের টেস্ট পেপারের। আজকে আমরা 10 নম্বর পেজ, যেটা 410 পেজে পর্ষদের টেস্ট পেপারের ম্যাথের যে কোশ্চেন আছে সেটা সলভ করবো। ঠিক আছে, প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা ম্যাথের বই সম্পূর্ণ সলভ করেছি। রায় মার্টিন প্রশ্নবিদ্যা এবিটি এর টেস্ট পেপার, এরপর পর্ষদের টেস্ট পেপারে সলভ করছি। ওকে, যে কোনো রকমের প্রবলেম হলে তোমরা আমাদের প্লে লিস্টে গিয়ে চ্যানেলের সলিউশন পেয়ে যাবে, যে কোনো প্রবলেমের সলিউশন। ওকে, শুরু করছি আজকের ক্লাস। দেখো, আজকের ক্লাস 1 থেকে আসল ও বার্ষিক সুদের অনুপাত 24:1 বলেছে। আসল, তাহলে আসল মনে করো 24x টাকা, 24:1 যেহেতু বলে দিয়েছে, তাহলে আসল আমরা 24x টাকা মনে করছি। তাহলে সুদ হয়ে যাচ্ছে 1 আছে, তার মানে x হয়ে যাচ্ছে। তাহলে আসল আর 24 বার্ষিক সুদের হার চেয়েছে, আসল ও বার্ষিক সুদের হার। তাহলে সময়টা তার মানে 1 বছর হয়ে যাচ্ছে। তাহলে এইটা একটা সুদ আমরা এটা পেয়ে যাচ্ছি, আর একটা সুদ এখান থেকে সূত্র ফেলে নির্ণয় করলে এই যে পি, সুদের হার r%, ধরো সুদের হার r% হচ্ছে পি আর টিটা 1 বছর, বার্ষিক সুদের হার বলেছে। এইটা হচ্ছে একটা সুদ। তাহলে এই সুদটা আর এই সুদটা, দুটো সুদ সমান হবে নিশ্চয়ই। ঠিক আছে, এটা একটা সূত্র ফেলে আর একটা বিয়োগ করে এটা কেটে দিলে কত আসছে, r = 100/24, 4 6 24, 4 25 100। তাহলে ভাগ করলে 6 দিয়ে, 4 পূর্ণ 1 এর 6, 4 6 24 থেকে 25 এর 6, 4 পূর্ণ 1 এর 6%। কোন অপশন আছে দেখো, এটা অপশন এ তে আছে। অপশন এ তে আছে 4 পূর্ণ 1 এর 6। তাহলে একের দাগে রাকেটটা অপশন এ, 4 পূর্ণ 1 এর 6%। 2 এ বলেছে a-4x² + 2x + 1 = 0। সমীকরণের একটি বীজ 1 হলে এর মান কত? সমীকরণটা কি আছে দেখো, a-4x² প্লাস আছে a-4x² + 2x + 1 প্লাস 2x + 1 = 0। এর একটি বীজ 1, ঠিক আছে, এর একটি বীজ 1 হলে এর মান কত? তাহলে এর যেহেতু একটি বীজ 1, আমরা এই সমীকরণে x এর জায়গায় 1 বসিয়ে দিতে পারি, কারণ এখানে চলরাশি হচ্ছে x এর জায়গায় বসাতে হবে। ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে যে এটা যেহেতু বীজ 1, a-4.1² + 2.1 + 1 = 0, বা এটা 1² 1ই হয়। তাহলে a-4 প্লাস এটা 2 1 2 প্লাস 1, তাহলে a-4 আর 2 আর 1 3 = 0। তাহলে a-1 = 0, তাহলে a = 1 হয়ে যাচ্ছে। -4 + 3 -1 হবে, যেহেতু 4 বড়। তাহলে a এর মান দেখো 1 আসছে। কোন অপশনে আছে এটা? এটা অপশন এ তে 1 আছে। তাহলে অপশন এ 1। ঠিক আছে, তোমরা এইভাবে ঠিকঠাক দাগ নাম্বার দিয়ে অপশনটা লিখলেই নাম্বার হবে। ঠিক আছে, 1 নম্বরে যেহেতু কোশ্চেন এগুলো। এবারে দেখো 3এরটা কি বলেছে, একটি বৃত্তের পরিধির ওপর ABC 3টে বিন্দু। আচ্ছা, AB আর AC বলে দিয়েছে 5√2 করে। তাহলে BAC 90 ডিগ্রি, বৃত্তের ব্যাসার্ধ কত হবে? নির্ণয় করছি, দেখো খুব সহজেই বেরিয়ে যাবে এটা। বৃত্তের পরিধির ওপর, এটা একটা বৃত্ত, বৃত্তের পরিধির ওপর AB আর AC একটা বিন্দু। এটা মনে করো AB, এটা মনে করো AC। যেহেতু এই ABAC সমান 5√2 করে, যেহেতু ABAC সমান, এবং যেহেতু বলেছে কোন কোণটা 90 ডিগ্রি, BAC কোণ, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা নিশ্চয়ই অর্ধবৃত্তস্থ কোণ। এরকম কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায়, 3টা বিন্দুরই বৃত্তের উপর অবস্থিত, এটা অর্ধবৃত্তস্থ কোণ। তার বিপরীত বাহুটা সর্বদা, তার মানে বিপরীত বাহু যেটা, এই সমকোণের বিপরীত বাহু অতিভুজ, অতিভুজটা সর্বদা ব্যাস হবে। এটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে, সর্বদা ব্যাস হবে এটা। ঠিক আছে, তাহলে এই ব্যাসটা কত হয়ে যাচ্ছে, BC² = AB²। AB মানে 5√2, 5√2² প্লাস AC², এটাও 5√2। এটা হয়ে যাচ্ছে 5√2² করলে কত হবে, দুবার 5√2 গুণফল, 5 5 25, আর দুটো √2 গুণ হয়, একটা 2 হবে, 25 × 50। এটাও তাই, 10 হয়ে যাচ্ছে। তার মানে এইটা পুরোটা 10, ব্যাসটা 10, ব্যাসার্ধ 10/2 5। ঠিক আছে, কি চেয়েছে এখানে, ব্যাসার্ধ 5। এটাও অপশানে আছে, অপশানে 5। আচ্ছা, সেমি একক আছে।
4 বলছে sin 2 থিটা ইকুয়াল টু cos 3 থিটা হলে থিটার মান। দেখো sin 2 থিটা sin 90 মাইনাস থিটা, এটাকে sin 90 মাইনাস এ ভাবো, যে sin 90 মাইনাস এ তাহলে cos এ হয়, তাহলে এখান থেকে উভয় দিক দিয়ে sin তুলে দাও, তাহলে 2 থিটা ইজ ইকুয়াল টু 90 মাইনাস 3 থিটা, 3 থিটা এদিকে এলে 2 থিটা প্লাস 3 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে 5 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 90 বাই 5 18 ডিগ্রি হয়ে যাচ্ছে, থিটার মান 18 ডিগ্রি। দেখো এটা দেখো কোন অপশনে আছে 18 ডিগ্রি। আচ্ছা এটা পাই দিয়ে আছে, ঠিক আছে, তাহলে পাই মানে পাই রেডিয়ান, তাহলে পাই বাই 10 হবে, পাই রেডিয়ান 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180 আর 18 ডিগ্রি ইজ ইকুয়াল টু ইনটু 18 দিয়ে গুণ, তাহলে পাই বাই 10 হয়ে যাচ্ছে, পাই বাই 10 মানে 18 ডিগ্রি, পাই বাই 10, ঠিক আছে, বৃষ্টি মানে প্রকাশ করা আছে, তাহলে এটা হচ্ছে, এটাও অপশানে পাই বাই 10, 5 6। 5 দেখো কি বলেছে, n সংখ্যক বস্তুর যৌগিক গড় x বার, ঠিক আছে, n সংখ্যক বস্তুর যৌগিক গড় x বার, সংখ্যাগুলো মনে করো x1 x2 x3 করে xn পর্যন্ত, ঠিক আছে, n সংখ্যক বস্তুর যৌগিক গড় যদি x বার হয় তাহলে এখানে হয়ে যাবে সংখ্যাগুলো মনে করো x1 x2 ডট 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 প্লাস xn বাই n x বার ইজ ইকুয়াল টু, তার মানে এটা দাঁড়াচ্ছে, ঠিক আছে, n সংখ্যক বস্তুর যৌগিক গড় x বার মানে কন্ডিশনটা হচ্ছে এটা, ঠিক আছে। এবার প্রথম n-1 সংখ্যক বস্তুর যোগফল কে, তাহলে n তম বস্তুতে কত, তাহলে খুব সহজভাবে আমরা নির্ণয় করছি, দেখো তার মানে এইটা x বার, এটা x1, তাহলে এইটা মানে কত, এখানে এই যে এই n-1 তার পরের পদ xn হয়, আমরা যদি x-1 টাকে লিখি, এবার প্রথম n-1 সংখ্যক মানে এতগুলো পদের যোগফলটা বলে দিচ্ছে কে, তাহলে আমরা এই জায়গাটায় কে পুট করে দিই, বুঝতে পারলেন নিশ্চয়ই সবাই, এইটার মান কে বলেছে, তাহলে কেটা আমরা পুট করলাম এইটা। এবার যদি কোনাকুনি গুণ করি তাহলে কে প্লাস xn ইজ ইকুয়াল টু n x বার, তাহলে xn কত, n x বার মাইনাস কে, এইটা আছে দেখো n x বার মাইনাস কে, n x বার মাইনাস কে, ঠিক আছে, এটা কোন অপশনে আছে দেখো, এটা আছে কিন্তু অপশন ডি তে, তাহলে n x বার মাইনাস কে অপশন ডি তে, n x বার মাইনাস কে। এবার 6 দেখো, একটি শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতা উভয় দ্বিগুণ করা হলে আয়তন হবে কত গুণ, একটু শঙ্কুর ব্যাসার্ধ মনে করো আর একক, উচ্চতা h একক, তাহলে তখন আয়তন হয়ে যাচ্ছে শঙ্কুর 1/3 পাই r স্কয়ার h এত ঘন একক। এবার যদি দুটোকেই দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে ব্যাসার্ধ r থেকে হয়ে যাচ্ছে 2r আর উচ্চতা h থেকে 2h, তখন আয়তন হয়ে যাচ্ছে 1/3 পাই 2r তার স্কয়ার ইন্টু 2h এত ঘন একক, ঠিক আছে, এখানে ঘন একক, তাহলে হয়ে যাচ্ছে 1/3 পাই 4r স্কয়ার ইন্টু 2h ঘন একক, 4 দুগুণে 8, 8/3 পাই r স্কয়ার h ঘন একক, তাহলে এখানে দেখো 1 ছিল এখানে 8 চলে এলো, তার মানে 8 গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে 8 গুণ হবে, এটা কোন অপশনে আছে, অপশন ডি 8 গুণ, অপশন ডি 8 গুণ, ঠিক আছে। দেখো এবার দেখো 2 এর দাগে যাচ্ছি, 2 এর দাগে শুরু করছি, দেখো দুইয়ের দাগে এক একটা শূন্যস্থান পূরণ, 2p টাকা t/2 বছরে বার্ষিক 2r/3% হার সরল সুদে সবৃদ্ধিমূল, 2p প্লাস আছে মানে সুদটা শুধু ওখানে বসাতে হবে, সবৃদ্ধিমূল কত হবে, সবৃদ্ধিমূল হবে তাহলে 2p p/t/100 সূত্র ফেলো, 2p t/2 বছর, t/2 আর 2r/3% হারে, তাহলে p/t, ঠিক আছে, এত টাকা, এইটা হচ্ছে সুদ, 2 কেটে গেল, 3টা নিচে আসবে আর 2টা এখানে আছে, তাহলে পি আর টি ইন্টু 2 একটা আছে বাই 3 ইন্টু 100, তাই তো, এটা হচ্ছে সুদ, কিন্তু এটা কেটে গিয়ে 50 হয়ে যাচ্ছে, তাহলে পি আর টি বাই 3 50 150 এত টাকা, তাহলে 2p টাকা ছিল আসল, তাহলে সুদ আসল হবে এইটা প্লাস পি আর টি বাই 150, শূন্যস্থানে দেখো এইটা দেয়া আছে, তাহলে এই মানটা শুধু আমাদের বসাতে হবে, তাহলে অ্যান্সার আসবে পি আর টি বাই 150, ঠিক
ঠিক আছে, PRT বাই 150। টাকাটাও লেখা আছে, তাহলে টাকা লিখতে হচ্ছে না, ঠিক আছে, টাকাটাও লিখে দেওয়া আছে। নেক্সট দেখো বলেছে A:B, B:C, C:D, 2:1 হলে A:D কত? দেখো A:B এইভাবে দেওয়া আছে, A:B, B:C is equal to C:D is equal to 2:1, এইটা দেওয়া আছে, তাই তো? তার মানে প্রত্যেকটা পৃথক পৃথক ভাবে 2/1, তার মানে A/B এর মান 2/1, B/C 2/1, C/D 2/1 প্রত্যেকটা। তার মানে হচ্ছে B/C এর মান 2/1, C/D এর মানও 2/1। তাহলে A:D বের করতে হলে কি করতে হবে? আমরা প্রত্যেকটাকে একটা, দুটো, তিনটে, এই যে তিনটে আনুপাতিক মান আছে গুণ করে দিচ্ছি। তাহলে বাঁ দিকে A/B, B/C, C/D 2/1, 2/1, 2/1, BB কাটলো, CC কাটলো, তাহলে A/D পড়ে থাকছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8/1। তাহলে A:D is equal to 8:1, 8:1 আসছে। দেখো এটা তাহলে 2-এরটা শূন্যস্থানে হবে 8:1। প্রসেসটা দেখে নাও কত সহজ প্রসেস। এই প্রসেসগুলো মনে রাখবে, এইভাবে সহজভাবে প্রত্যেকটা অঙ্ক করবে। নেক্সট দেখো 3-এর দাগেরটা যাবো আমরা। 3-এর দাগেরটা কি বলছে দেখো, শূন্যস্থান পূরণের অঙ্ক করছি আমরা 2-এর দাগে, এরপর সত্য মিথ্যায় যাব। 3-এর দাগেরটা বলছে বৃত্তের ব্যাসার্ধ r একক হলে বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ হবে। তাহলে বৃত্তের মধ্যে যে বর্গক্ষেত্র আছে, বৃত্তের ব্যাসার্ধ r একক, এই যে বৃত্তের ব্যাসার্ধ সেটা r একক, এবার বৃত্তের মধ্যে যে বর্গক্ষেত্র আছে এটা বর্গক্ষেত্র, 4টে বাহু সমান, তাহলে এই যে এর কর্ণটা বৃত্তের ব্যাসটার সঙ্গে সমান হবে। তাহলে যে বৃত্তের ব্যাসার্ধ r একক সেই বৃত্তের ব্যাস হচ্ছে 2r একক, তাহলে সেই বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ 2r একক হয়ে যাবে। হ্যাঁ, কর্ণটা ব্যাসের সঙ্গে সমান হবে। চিত্র দেখো, চিত্র দেখলেই বুঝতে পারবে, চিত্রটা দেখলেই বুঝতে পারবে। তাহলে 2r একক হবে। তাহলে এখানে একক দেয়া আছে শূন্যস্থানে, আচ্ছা একক দেয়া নেই, এখানে হয়ে যাবে 2r একক। হ্যাঁ, 2r একক। 4 দেখো দেয়া আছে tan θ tan 2θ 1 হলে cos 2θ এর মান কত? tan θ ইন্টু tan 2θ, tan θ ইন্টু tan 2θ 1, তাহলে tan 2θ এর মান কত? tan θ টা ডান দিকে গেলে এখানে গুণ আকারে আছে, ভাগ আকারে হয়ে যাবে, ঠিক আছে, যোগ আকারে থাকলে বিয়োগ হতো, এখানে গুণ আকারে আছে, 1/tan θ হয়ে গেল। তাহলে tan 2θ is equal to 1/tan মানে cot θ, তাহলে tan 2θ is equal to, এটা হয়ে যাচ্ছে tan cot মানে 90 মাইনাস θ, উভয় দিক দিয়ে tan তুলে দিলে 2θ is equal to 90 মাইনাস θ। থিটাটাকে বাঁ দিকে যদি আনো 2θ প্লাস θ 3θ is equal to 90 ডিগ্রি, তাহলে θ is equal to 90/3, 30 ডিগ্রি হয়ে যাচ্ছে থিটার মান। চেয়েছে cos 2θ এর মান, তাই তো? তাহলে cos 2θ কি হবে? cos 2θ 2 বসালে তার মানে cos 60 হয়ে যাচ্ছে, যার মান হাফ, ঠিক আছে। তাহলে cos 2θ ইকুয়াল টু শূন্যস্থানে হয়ে যাবে হাফ। 5 আর 6। 5-এর দেখো এখানে কি বলে দিয়েছে, 5-এর বলে দিয়েছে PQX, QRY আর RPZ, এই তিনটে বলা আছে। দেওয়া আছে এখানে যে PQX is equal to QRY, তাহলে PQX QRY is equal to RPZ, এটা দেওয়া আছে। PQX QRY RPZ দেওয়া আছে, X is to Y is to Z চেয়েছে। এখানে দেখো তিনটে সহগ যে আছে PQ, QR আর RP, এদের লসাগু কত? PQR, আমরা PQR দিয়ে তিনটেকেই ভাগ করে দিচ্ছি। PQR দিয়ে তিনটেকেই যদি ভাগ করে দিই, PQR PQR PQR, PQ বাই PQ কেটে গেল, QR বাই QR কেটে গেল, RP এখানে P কাটলো R কাটলো, তাহলে X বাই R is equal to Y বাই P is equal to Z বাই Q, তাহলে X is to Y is to Z is equal to R is to P is to Q, এইটা আসছে দেখো। তাহলে এখানে বলেছে X is to Y is to Z, শূন্যস্থান দেওয়া আছে, শূন্যস্থানে R is to P is to Q এখানে আসছে, দেখো এটাই লিখতে হবে। প্রসেসটা এটা দেখে রাখো, এটা 2 নম্বরেও পড়তে পারে, ঠিক আছে। কিছু কিছু অঙ্ক এরকম থাকে যেগুলো 1 নম্বরেও আসতে পারে, 2 নম্বরেও আসতে পারে। আচ্ছা 1/n সামেশন অফ I is equal to 1 to n x bar minus x bar এর মান কত? এই ক্যালকুলেশন করছি দেখো, 1/n summation of I is equal to 1 to n
xi মাইনাস এক্স বার এর মানটা চেয়েছে, তাই তো? এবার দেখো আমরা কি জানি, আমরা এখানে জানি যে এক্স বার ইজ ইকুয়াল টু কি হয়, এক্স বার ইজ ইকুয়াল টু হয়ে যায় x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn বাই n, এটা মনে রাখবে। এক্স বার ইজ ইকুয়াল টু এইটা হয়ে যায়, ঠিক আছে? তাহলে এইটা যদি লেখো তার মানে কি হয়ে যাচ্ছে, অতএব n এক্স বার ইজ ইকুয়াল টু, এইটাকে যদি সামেশন আকারে প্রকাশ করা হয় তার মানে এটা সামেশন অফ i ইজ ইকুয়াল টু 1 টু n xi, i এর জায়গায় 1 বসালে x1 হয়, i এর জায়গায় 2 বসালে x2 হয়। এটা সামেশন মানে প্লাস, প্রত্যেকবার মাঝের সাইনগুলো প্লাস হবে, কথাটা ভালো করে শুনবে। প্রত্যেক জায়গায় প্রথমে 1 বসালে x1 প্লাস সামেশনের জন্য, তারপর 2 x2 প্লাস, তারপরে ডট ডট করে এইভাবে ক্রমাগত 3 4 5 6 এগিয়ে গিয়ে শেষে xn, ঠিক আছে? উপরে n আছে, তাহলে এই মানটা হয়ে গেল, এই মানটা আসছে এইটা, আর এটা কোনাকুনি গুণ হয়ে গিয়ে n x বার, ঠিক আছে? তাহলে এই মানটা এইটা, এর ভ্যালুটা আমরা বসাই, এইটা হচ্ছে n x বার বাই নিচে n আছে মাইনাস x বার, n কেটে দাও, এটা x বার মাইনাস x বার, তাহলে 0 আসছে, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাচ্ছে 0, এটা ইজ ইকুয়াল টু শূন্যস্থান দেওয়া আছে, শূন্যস্থানে 0 বসবে। এবার দেখো আমরা সত্য মিথ্যায় যাব। 3 দাগের সত্য মিথ্যা, পর্ষদ টেস্ট পেপার 410 পেজের ম্যাথ সলভ করছি আমরা পর্ষদের। 8,000 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6 মাসের পর্বে 1 বছরের সুদ 810 টাকা, ঠিক আছে? 6 মাসের পর্বে, তার মানে দুটো পর্ব, তাই তো? আমরা সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করি, সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করে সেখান থেকে আসলটা বিয়োগ করে দেবো, সুদ পেয়ে যাবো। 8,000 টাকার 6 মাসের পর্ব মানে দুটো পর্ব, ঠিক আছে? 10% দুটো পর্ব, যেহেতু 10% বলেছে, 10টা 3 দাগের একেরটা, এটা 10% হারে, তার মানে 10/2, দুটো পর্ব যেহেতু 2 দিয়ে ভাগ হয়ে যাবে, দুটো পর্ব যেহেতু 2 দিয়ে ভাগ হবে, ঠিক আছে? বাই 10 বাই 100। এবার দুটো পর্ব 2 ইন্টু 1 বছরের, 2 একে 2, 1 বছর সময় 1 বছর, মানে এটা 1 বছরই লিখবো এটা। তাহলে এটা কত আসছে দেখো, সিম্পলিফাই করে এটা আসছে ইজ ইকুয়াল টু 8,000, এটা নিচে 200 হয়ে যাবে, 1 প্লাস 10/200 পার টু, এটা কেটে যাচ্ছে, 1 20 হয়ে যাচ্ছে। এটা সিম্পলিফাই করলে 8,000, দেখো ভেতরটা লসাগু করলে 20 একে 20 আর একে 21 হয়ে যাবে। তোমরা ক্যালকুলেশনটা ভেতরে বুঝতে পারছো নিশ্চয়ই, শূন্য কেটে গেছে, 1 20 হচ্ছে, লসাগু করলে 20 লসাগু, 20 একে 20 আর একে 21 হবে, তাহলে এটা হয়ে যাবে 21/20 স্কোয়ার আছে, আবার 21/20। আচ্ছা, 20 দিয়ে কাটলে 4 দুগুণে 8 40, 400 হয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার 20 দিয়ে কাটলে এটা 20 20 400 হয়, 21 21 হয়ে যাচ্ছে 441, 441 ইন্টু 20, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 একে 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 8,820। তাহলে এইটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। তাহলে সুদ কত হবে? 8,820 থেকে 8,000 বিয়োগ, তার মানে 820 টাকা হচ্ছে 2 বছরের সুদ, 820 টাকা 2 বছরের সুদ, কিন্তু বলা আছে 810 টাকা, তাহলে আমরা মিথ্যা বলবো অবশ্যই। 820 আসছে কিন্তু বলা আছে 810, যদি আমাদের 820 বলা থাকতো আমরা সত্য বলতাম। বি প্রপোর্শনাল টু এ কিউব, এ এর মান 1:3 অনুপাতে বৃদ্ধি পায়, বি এর মান 1:27, এটা সত্য হবে। বি এর মান 1:27 অনুপাতে বৃদ্ধি পাবে, এটা সত্য হবে, কারণ আনুপাতিক মানটা দেখো, এটা বি প্রপোর্শনাল টু এ কিউব দেয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এ এর বৃদ্ধির অনুপাত কি দেয়া আছে? একবার 1:3, তার মানে একবার বাড়ছে ধরো 1:3, একবার বাড়ছে কে, একবার বাড়ছে 3k, ঠিক আছে? একবার বাড়ছে কে, একবার বাড়ছে 3k, তাহলে বি ইজ ইকুয়াল টু, মনে করো k1 ধ্রুবক, k1 এ কিউব। এবার এইটা হচ্ছে এ এর বৃদ্ধি, এটা কে বসালে বি ইজ ইকুয়াল টু a1 কে কিউব হবে একবার, আর 3k বসালে বি ইজ ইকুয়াল টু, এইটা একটা মান এলো k1 ইন্টু এটা 3k তার কিউব, তাহলে বি ইজ ইকুয়াল টু k1 ইন্টু এটা হয়ে যাচ্ছে এটা k1, না k1 ধ্রুবক, এটা k1 ইন্টু 27k কিউব। তাহলে এবার এই দুটোর অনুপাত, তাহলে k1 k কিউব ইজ টু k1 27k কিউব, k1 27k কিউব, ঠিক আছে? তাহলে k1 k কিউব দিয়ে ভাগ করলে 1:27 পড়ে থাকছে, এটাই বলে দেয়া আছে। তাহলে 2-এরটা অনায়াসে সত্য লিখতে হবে। 3-এরটা দেখো, 3-এরটা কি বলছে?
তিনটি অসমরেখ বিন্দু দিয়ে দুটি বৃত্ত আঁকা সম্ভব, কখনোই নয়। তিনটি অসমরেখ বিন্দু দিয়ে কেবলমাত্র একটি বৃত্ত আঁকা যায়, মনে রাখবে। তিনটি অসমরেখ বিন্দু দিয়ে কেবলমাত্র একটি বৃত্ত আঁকা সম্ভব, কিন্তু এখানে দুটি বলা আছে, তাই এটি মিথ্যা। 4 দেখো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার 2 থিটা 1, এটা কখনোই নয়। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। একটা থিটা আর একটা 2 থিটা হবে, এটা হয় না, ঠিক আছে? তাহলে এটাও মিথ্যা। থিটার মানটা একই হতে হবে উভয় ক্ষেত্রে। 2 থিটা হলে দুটোই 2 থিটা হতে হবে, আর থিটা হলে দুটোই থিটা হতে হবে, ঠিক আছে? দুটো আলাদা আলাদা থিটা হলে হবে না। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজকে অক্ষ করে ত্রিভুজটি ঘোরালে একটি লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হবে। ত্রিভুজটিকে, সমকোণী ত্রিভুজের, এটা সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজকে না, অতিভুজকে করে নয়, লম্বকে, ঠিক আছে? শঙ্কু উৎপন্ন হবে, এটা লম্বকে অক্ষ করে ঘোরাতে হবে, অতিভুজকে অক্ষ করে নয়, ঠিক আছে? এটা তাহলে এটাও মিথ্যা হয়ে গেল। এবার 6 বলেছে 2, 8, 2, 3, 8, 5, 9, 5, 6 সংখ্যাগুলির মধ্যমা কত হবে? মধ্যমা নির্ণয়ের জন্য আমরা ঊর্ধ্বক্রমে সাজাবো সংখ্যাগুলোকে। সংখ্যাগুলো কি আছে আগে আমরা লিখে নিচ্ছি। সংখ্যাগুলো যেগুলো আছে আগে লিখে নিই। দেখো আছে 2, 8, 2, 3, 8, 2, 8, 2, 3, 8, 2, 8, 2, 3, 8, 5, 9, 5, 6, 5, 9, 5, 6। তাহলে ছোট থেকে যদি আমরা সাজাই, 2 কটা আছে? দুটো, 2 দুটো, 3 একটা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। 3 একটা, আচ্ছা 3 এর পর 4 নেই, 5 দুটো আছে, 5 দুটো, 6 একটা, 8 দুটো আছে, 9 একটা। দেখো এদিকে 4টে পদ, এদিকে 4টে পদ, মধ্যমা 5। কি বলা আছে? আচ্ছা বলা আছে মধ্যমা 5, তার মানে সত্য। বিজোড় সংখ্যক পদ থাকলে যেটা মাঝের পদ সেটাই মধ্যমা। এইভাবে তোমরা ক্যালকুলেশন করে হিসেব পেয়ে যাবে। বিজোড় সংখ্যক পদের ক্ষেত্রে মাঝের পদটাই মধ্যমা, আর জোড় সংখ্যক পদ থাকলে মাঝের দুটো সাজিয়ে নেওয়ার পর, ঊর্ধ্বক্রমে সাজানোর পর, মাঝের যে দুটো পদ থাকে তাদের সমষ্টি বাই ক্রম মধ্যমা হয়। এবার দেখো 4 দাগে যাব। 4 দাগের 1 কি বলেছে? চক্রবৃদ্ধি হার সুদে কোনো মূলধন n বছরে দ্বিগুণ হলে কত বছরে তা 4 গুণ হবে? আচ্ছা ধরি আসল সমান x টাকা, ঠিক আছে? এইভাবে লিখে করতে হবে যেহেতু 2 নম্বর আছে। তাহলে সুদ আসল কত? 2x টাকা। আচ্ছা অতএব সুদ কত? 2x মাইনাস x টাকা সমান x টাকা সুদ হয়ে যাচ্ছে, x টাকা সুদ। আচ্ছা তাহলে n বছরে দ্বিগুণ হয়, ধরি সুদের হার 8%, ধরি সুদের হার সমান 8%। তাহলে কি হবে? শর্তানুসারে n বছরে দ্বিগুণ হয়, অতএব শর্তানুসারে এখানে সুদ আসল 2x হয়ে যাচ্ছে, তো 2x ইজ ইকুয়াল টু, এটা সমূল চক্রবৃদ্ধি যেহেতু, এটা সুদটা না বের করলে হতো, x ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n হয়ে যাচ্ছে। x কেটে দাও, অতএব 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 2, এটা হয়ে যাচ্ছে। আমরা মনে করছি ধরি t বছরে 4 গুণ হবে, ধরি t বছরে 4 গুণ হবে, এটা আমরা ধরে নিচ্ছি। ধরি t বছরে 4 গুণ হবে, তাহলে কি হবে? অতএব 4x, 4 গুণ মানে 4x ইজ ইকুয়াল টু x ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার t হয়ে যাবে। তাহলে x কেটে দাও, অতএব 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার t ইজ ইকুয়াল টু 4, 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার t ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2, বা 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার t ইজ ইকুয়াল টু, এই যে নিচের 2টার জায়গায় এটা লিখবো, নিচের 2টার জায়গায় 1 প্লাস r বাই 100 তারপরে n, তার বাইরের পারে 2, অতএব 1 প্লাস r বাই 100 তারপরে t ইজ ইকুয়াল টু 1 প্লাস r বাই 100, এটা গুণ হয়ে যাবে 2n। তাহলে উভয় দিক তুলনা করলে t ইজ ইকুয়াল টু 2n হয়ে যাচ্ছে, ঠিক আছে? অতএব উত্তর লিখবে 2n বছরে 4 গুণ হবে। স্টেটমেন্টটা তোমরা অবশ্যই লিখবে প্রত্যেকটা অঙ্কের। এক্ষেত্রে স্টেটমেন্ট হবে 2n বছরে 4 গুণ হবে, ঠিক আছে? এক্ষেত্রে স্টেটমেন্ট 2n বছরে 4 গুণ হবে, ঠিক আছে? অবশ্যই উল্লেখ করবে স্টেটমেন্ট প্রত্যেকটা অঙ্কের।
নেক্সট দেখো একের দাগের হয়ে গেল, এবার দুইয়ের দাগের। একের দাগের হয়ে গেল এখানে, এবার দুইয়ের দাগের দেখো। দুইয়ের দাগে বলেছে যে এবিসি মূলদ সংখ্যা a প্লাস বি প্লাস সি 0, এবিসি মূলদ সংখ্যা, আর বলেছে a প্লাস বি প্লাস সি 0। সমীকরণ কি দেওয়া আছে? সমীকরণ আছে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে বলেছে, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি। তাহলে সমীকরণ কি দেওয়া আছে? সমীকরণ আছে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো, এখানে এই x ইজ ইকুয়াল টু কি হবে? x ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা হচ্ছে বীজ। এবার দেখো এখানে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, বি ইজ ইকুয়াল টু কত? বি ইজ ইকুয়াল টু মাইনাস এ মাইনাস সি, তাই তো? তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস এ মাইনাস সি তার হোল স্কোয়ার। তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এ স্কোয়ার, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এ মাইনাস সি তার স্কোয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি বি স্কোয়ার মাইনাস 4ac, তাই তো? তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac কি হবে? এটা করে নেওয়ার পর অতএব বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু, এইটা মানে কি? এ প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 4ac, এই ক্যালকুলেশনটা করবে এদিকে। এইটা মানে হচ্ছে এ মাইনাস সি তার হোল স্কোয়ার, এটা মানে এ মাইনাস সি তার হোল স্কোয়ার। তাহলে এখানে হয়ে যাচ্ছে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ এ মাইনাস সি তার হোল স্কোয়ার বাই 2a। তাহলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস এ মাইনাস সি বাই 2a। এখানে আসছে দেখো, এবার বীজটা কি হবে? এবিসি তো মূলদ সংখ্যা, এখানে মূলদ সংখ্যারই যোগফল বিয়োগফল আর ভাগফল এরকম আসছে। তাহলে মূলদ সংখ্যা যোগফল বিয়োগফল ভাগফল এগুলো করলে মূলদ সংখ্যাই আসে। তার মানে যে এখানে বীজটা আসবে, এখান থেকে লিখতে পারবে, বলেছে যে বীজদ্বয়ের প্রকৃতি নিরূপণ করো। অতএব এখান থেকে বোঝাই যাচ্ছে যে বীজদ্বয় হবে সেগুলো মূলদই হবে, ঠিক আছে? কারণ সিম্পলিফাই করলে দেখো এইটা আসছে এবিসি মূলদ সংখ্যা, এগুলো এবিসি দিয়েই মান চলে আসছে। এখানে উল্লেখ করে নাও প্রথমে এবিসি মূলদ সংখ্যা, এবিসি মূলদ সংখ্যা, সেই কারণে বলেছে এবিসি মূলদ সংখ্যা দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের প্রকৃতি নিরূপণ করো। তাহলে এখানে দুটো বীজ, এই যে প্লাসের জন্য একটা বীজ হবে, আবার মাইনাসের জন্য একটা বীজ হবে, দুটো বীজ হবে, প্লাসের জন্য একটা বীজ আর মাইনাসের জন্য একটা বীজ। অতএব দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় মূলদ, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় মূলদ, ঠিক আছে? দেখো, আচ্ছা এইটা দুইয়ের দাগেরটা হলো, হ্যাঁ, দাগ নাম্বারটা চেঞ্জ করা হয়নি, এটা দুইয়ের দাগেরটা হলো। প্রসেসটা দেখে নাও ভালো করে। এবার দেখো আমরা তিনের দাগে যাব। তিনের দাগে বলছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হয়। রূপকের বার্ষিক আয় 60 টাকা হ্রাস পায়, তার মূলধনের পরিমাণ। এটা তিনেরটা দাগ নাম্বার দিচ্ছি। আচ্ছা এখানে দেখো 3.34% সমান কত? এটা ভেঙে নেই, 3 4 12 আর 3 15/4%, ঠিক আছে? আচ্ছা ধরি আসল ইজ ইকুয়াল টু x টাকা, এটা ধরে নিচ্ছি, ঠিক আছে? আসল x টাকা। এবার এখানে বছরে কমে যায় বলেছে, সময় সমান 1 বছর, ঠিক আছে? এখানে সময় ইজ ইকুয়াল টু 1 বছর। অতএব x টাকার 4% হারে 1 বছরের সুদ, x টাকার 4% হারে 1 বছরের সুদ, তাহলে এটা হয়ে যাবে x ইন্টু 4 ইন্টু 1/100, এত টাকা। তাহলে এটা আর কাটাকাটি না করে এইভাবেই রেখে দিচ্ছি, এইটা হলো, ঠিক আছে? এবার দেখো অতএব x টাকার এইটা সমান এইটা হয়েছে 15/4, এত পার্সেন্ট হারে 1 বছরের সুদ কত? x ইন্টু 15/4 ইন্টু 1/100, এত টাকা হবে। 4টা নিচে চলে আসবে, তার মানে 15x/400 হয়ে যাচ্ছে, ঠিক আছে? এইটা তো কম, 15/4 মানে 3 পয়েন্ট সামথিং, 15/4 মানে 3 পয়েন্ট সামথিং সুদের হার, এটা 4, সুদের হার বেশি যেখানে সেখানে সুদ বেশি হবে, তাহলে এইটা বড় নিশ্চয়ই। বলেছে 60 টাকা কম হয়ে যায় সুদ, তাহলে এইটা মাইনাস এইটা ইকুয়াল টু 60। অতএব শর্তানুসারে 4x/100 মাইনাস 15x/400 ইজ ইকুয়াল টু 60 আসছে, বা
4 লসাগু 4 4 4 16x মাইনাস 15x ইকুয়াল টু 60, ঠিক আছে? বা 16x মাইনাস 15x x হবে, আর এটা কোনাকুনি গুণ করলে 4 6 24 0 0 0 24,000 আসছে, ঠিক আছে? তাহলে এখানে উল্লেখ করবে যে বলেছে যে তার মূলধনের পরিমাণ কত, অতএব তার মূলধনের পরিমাণ 24,000 টাকা। এটা অবশ্যই লিখবে যে তার মূলধনের পরিমাণ 24,000 টাকা। স্টেটমেন্ট গুলো অবশ্যই লিখবে প্রত্যেকটা অঙ্কের। অতএব এখানে দিয়ে অতএব তার মূলধনের পরিমাণ 24,000 টাকা, ঠিক আছে? দেখো দেখো 3 এর দাগের কমপ্লিট হয়ে গেল। এবার 4 এর দাগে যাচ্ছি আমরা। দুই 4 6 10 সংখ্যাগুলির সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে? আমরা ধরি কে যোগ করতে হবে বা এক্স যোগ করতে হবে। ধরি সংখ্যাগুলির সাথে এক্স যোগ করতে হবে। তাহলে কি হয়ে যাবে? অতএব 2 প্লাস এক্স ইস টু 4 প্লাস এক্স সমানুপাতি চিহ্ন এটা। আচ্ছা 6 প্লাস এক্স ইস টু 10 প্লাস এক্স, 6 প্লাস এক্স ইস টু 10 প্লাস এক্স, একদম সহজ অঙ্ক। দেখো অতএব 2 প্লাস এক্স বাই 4 প্লাস এক্স, 6 প্লাস এক্স বাই 10 প্লাস এক্স, কোনাকুনি গুণ করলে 10 প্লাস এক্স ইন্টু 2 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 6 প্লাস এক্স ইন্টু 4 প্লাস এক্স, বা 10 দুগুণে 20 প্লাস 10x প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 6 24 প্লাস 4x প্লাস 6x প্লাস এক্স স্কোয়ার। এখানে এর সঙ্গে এইটা গুণ, আবার এর সঙ্গে এইটা গুণ, এর সঙ্গে এইটা গুণ, এর সঙ্গে এইটা গুণ, চারটে পদ আসবে। 6 এর সঙ্গে 4 গুণ, 6 এর সঙ্গে x গুণ করলে 6x, x এর সঙ্গে 4 গুণ 4x, x ইন্টু x এক্স স্কোয়ার, এইটা হলো, ঠিক আছে? এক্স স্কোয়ার কেটে গেল উভয় দিকে, ঠিক আছে? বিপরীত দিকে থাকলে একই চিহ্ন হলে কেটে যায়, আর একই দিকে সমানের একই দিকে হলে বিপরীত চিহ্ন হলে কাটে, এটা মাথায় রাখতে হবে। সমানের বিপরীত দিকে হলে একই চিহ্ন থাকলে কেটে যায়, সমানের একই দিকে এলে ওটা অটোমেটিক বিপরীত চিহ্ন হয়ে যায়, তাহলে সমানের একই দিকে এলে বিপরীত চিহ্ন হলে কাটে, ঠিক আছে? এখানে দেখো 10 আর 2 12x, 12x প্লাস 20 ইজ ইকুয়াল টু 24 আর 4 28x, না এটা 24টা আছে আলাদা, এটা হবে 6 আর 4 10x প্লাস 24, বা 12x মাইনাস 10x ইজ ইকুয়াল টু 24 মাইনাস 20, বা 2x ইজ ইকুয়াল টু 4, অতএব x ইজ ইকুয়াল টু 4/2, বা x ইজ ইকুয়াল টু 2। এবার লিখবে এইটাই লিখে দেবে। অতএব সংখ্যাগুলির সাথে 2 যোগ করলে সংখ্যাগুলির সাথে 2 যোগ করলে সমানুপাতি হবে। 2 যোগ করলে সংখ্যাগুলি, যে সংখ্যাগুলি পাবো আর কি, সংখ্যাগুলি সমানুপাতি হবে, সমানুপাতি হবে। কিভাবে হবে দেখো, 2 যোগ করলে 2 আর 2 4 হয়ে যাচ্ছে, তার মানে 4:6, এটা হয়ে যাচ্ছে 2:3, আর এটা হয়ে যাচ্ছে 6 আর 2 8, আর 10 আর 2 12, 8:12, একে ছোট করলে 3 4 দিয়ে কাটলে 2:3, তাহলে সমানুপাতি হয়ে যাচ্ছে, ঠিক আছে? সহজ অঙ্ক ছিল। দেখো 4 এর দাগের হয়ে গেল। এবার 5 এর দাগে যাবো আমরা। 5 এর দাগের দেখো, মনে রাখি দেখো ক্লাস 10 এর সলিউশন ছাড়া ক্লাস 9 11 12 এরও ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে, ঠিক আছে? এবিসি ত্রিভুজের এ বিন্দু থেকে বিসি এর ওপর এডি লম্ব, ঠিক আছে? যদি এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি ইন্টু ডিসি হয়, তাহলে বিএসি এর মান নির্ণয় করতে বলেছে, বিএসি কোণের মান নির্ণয় করতে বলেছে। দেখো তাহলে প্রসেসটা, এটা বিএসি কোণ প্রমাণ করতে হবে। এখানে বলে দিয়েছে, বলা আছে এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি ইন্টু ডিসি, তাহলে এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি ইন্টু ডিসি। তাহলে এরকম যদি একটা চিত্র হয়ে যায় যে এ বি সি আর এটা লম্ব ডি, তাহলে আমরা জানি এই ক্ষেত্রে এই যে এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ হয়, এবং এই দুটো ছোট ত্রিভুজও এরা মূল ত্রিভুজের সঙ্গেও সদৃশ হয়ে যায়, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে যদি সাজিয়ে লিখি যে
এডি বাই, এটা হচ্ছে এডি বাই, আচ্ছা বিডি যদি লিখি, আর এখানে এডি ছোট ত্রিভুজের নিতে হবে, ডিসি ম্যাচ করছি, দেখো এই এডি হয়ে যাচ্ছে এইটা অংশটা, আচ্ছা আর বিডি হয়ে যাচ্ছে বিডি, তাহলে এই কোণের, ঠিক আছে। আচ্ছা এই কোণের বিপরীত বাহু, আর এইটা যদি এই কোণের, তাহলে এইটা হচ্ছে প্রথমত ছোট কোণের আর এই সমগ্র কোণের। আর ডিসি, ডিসি হয়ে যাচ্ছে আচ্ছা ছোট ত্রিভুজের এই কোণের সঙ্গে বড় ত্রিভুজের মেন ত্রিভুজের এই কোণটা সমান হবে, তাই তো, মেন ত্রিভুজের এই কোণটা সমান হবে, তাহলে এর বিপরীত বাহু ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে। অর্থাৎ ত্রিভুজ এখানে লিখলে যে এডিসি ও ত্রিভুজ এবিসি সদৃশ, এটা থেকে আমরা পেয়ে যাচ্ছি, যেহেতু সদৃশ এই কন্ডিশনটা পেয়ে যাচ্ছে। অতএব দেখো এই যে এডি, এইটা হচ্ছে উভয়েরই কোণ, এই কোণটা, ঠিক আছে। যে এবার উভয় সাইড থেকে দেখো যেটা পাচ্ছি, এখানে কি বলেছে, বিএসি কোণের মান নির্ণয় করতে বলেছে, বিএসি কোণের মান। দেখো এই যে এডি, এডি হচ্ছে এডি ছোট ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে এই যে এ সি ডি সমান এ সি বি হচ্ছে একবার, আবার দেখো এই ডিসি পাচ্ছি, ডিসি ছোট ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে ডি এ সি সমান ডিএসি সমান এ বি সি পেয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার দেখো তাহলে আর কোনটার সঙ্গে কোনটা সমান হবে, এবার এর সঙ্গে নিশ্চয়ই এই কোণটা সমান হবে, তাই তো, এর সঙ্গে এই কোণটা, যদি এই ছোট এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে ভাবা হয়, ঠিক আছে। অতএব ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে ভাবলে, আচ্ছা ত্রিভুজের কন্ডিশনটা উল্লেখ করছি না, আবার কি হচ্ছে দেখো, ত্রিভুজ কোণ এই যে বিএডি, বিএডি কোণ সমান মানে এই কোণটা আর এই কোণের সঙ্গে সমান হচ্ছে এসিডি, ঠিক আছে, এটা সমান হচ্ছে। তাহলে এইটা কিন্তু 90 ডিগ্রি বলা আছে, এইটা 90 ডিগ্রি বলে দেওয়া আছে, ঠিক আছে। এই দুটো কোণ 90 ডিগ্রি, এটা লম্ব বলে দেওয়া আছে, তাহলে এডি লম্ব বিসি, এডি লম্ব বিসি, এডি লম্ব বিসি, এডি লম্ব বিসি, দেখো। অতএব তাহলে এই ত্রিভুজ ছোট ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই দুটো কোণের সমষ্টি অবশ্যই, অতএব এডি লম্ব বিসি যেহেতু হচ্ছে ত্রিভুজ এডিসি এর কোণ এইটা 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে, ডিএসি প্লাস ডিসিএ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এবার দেখো ডিসিএ কার সঙ্গে সমান, এই যে ডিসিএ বা এসিডি, ডিসিএ বা এসিডি এইটা বিএডি এর সঙ্গে সমান, এই যে বিএডি এর সঙ্গে এটা সমান হয়, যখন দুটো ত্রিভুজ আমরা এই দুটো ত্রিভুজ দেখছি সদৃশতার কন্ডিশনে, এই দুটো ত্রিভুজ এর এই কোণের সঙ্গে এইটা সমান, এর এই কোণের সঙ্গে এইটা সমান, ঠিক আছে, মনে রাখতে হবে এই কোণটার সঙ্গে এইটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, ঠিক আছে। এবার এই যে ডিসিএ এর জায়গায় আমরা এটা লিখছি ডিএসি প্লাস এই যে ডিসিএ বা এসিডি, এটা বিএডি এর সঙ্গে সমান, ঠিক আছে, কোণ বিএডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে দুটো যোগ করলে এই যে ডিএসি প্লাস বিএডি যোগ করলে কোণ বিএসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। দেখো প্রমাণটা দেখে নাও, এটাকে সাজিয়ে ভেঙে আমরা লিখে নিয়েছি। এবার দেখো তার মানে এই দুটো, এইটা থেকে পাচ্ছি যে এডিসি আর এবিসি সদৃশ, এর কন্ডিশন থেকে এটা আসছে আমাদের, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তাহলে যেহেতু যেটা আনুপাতিক মান, তাদের বিপরীত বাহুগুলো সমান হবে নিশ্চয়ই, আমরা বিপরীত বাহুগুলো সমান লিখে বিপরীত কোণগুলো সমান করে নিয়েছি, তাহলে আমরা পাচ্ছি এই কোণটা দুটোতেই আছে সমান করেছি, আর এই কোণের সঙ্গে একবার পেয়েছি, আর এই কোণের ডিসি এই কোণের সঙ্গে এই কোণ সমান পেয়েছি, এই দুটো সমান পেয়েছি, ঠিক আছে। আচ্ছা এইটা একটা প্রসেস হলো। এবার আমরা কি করেছি, এইটা নিয়ে আর এই দুটো আবার একটা কন্ডিশন হবে, এর সঙ্গে এটা সমান হবে, এর সঙ্গে এটা সমান হবে, সেটা বসিয়ে দিয়েছি। এবার দেখো আর একটা কন্ডিশন আমরা ইউজ করতে পারতাম, যেটা যে এইখানে লিখছি যে কোণ এই যে এইটা, যে এই ত্রিভুজটার এই দুটো কোণের সমষ্টি 180, এই 190, এই শুধু 90, এই দুটো কোণের সমষ্টি 90 হবে, হ্যাঁ, সেই 90 এর জায়গায় এবার এইটার জায়গায় এই মানটা বসিয়ে দাও, তাহলে পুরোটাও চলে আসবে। আরো ভাবে হতো, আমরা এইটা ধরে করে নিয়েছি, এই দুটো ধরে, তোমরা এই দুটো ধরে শুরু করলে আর এইটার জায়গায় এইটা বসিয়ে দিলে, ওইটা করলেও হবে, ঠিক আছে। নেক্সট দেখো 6টায় যাবো আমরা। 6টা বলেছে 2 sin square theta প্লাস 3 cos square theta সর্বনিম্ন মান। দেখো আমরা জানি, এটা মনে রাখবে, -1 লেস দেন ইজ ইকুয়াল টু cos theta লেস দেন ইজ ইকুয়াল টু 1, cos theta সর্বনিম্ন মান হচ্ছে -1 আর সর্বোচ্চ মান 1। অতএব তাহলে cos স্কয়ার থিটার সমানটা কত হবে, যদি স্কয়ার হয়ে যায়
যে কোনো কিছু স্কোয়ারের সর্বনিম্ন মান 0 হয়, তার স্কোয়ারের সর্বনিম্ন মান মাইনাস দিয়ে কখনো হয় না, কারণ মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যায়। তাহলে 0 লেস দ্যান ইজ ইকুয়াল টু cos স্কয়ার থিটা লেস দ্যান ইজ ইকুয়াল টু 1, তাহলে cos স্কয়ারের সর্বোচ্চ মান 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো যার সর্বোচ্চ আর সর্বনিম্ন মান চেয়েছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা, এইটা চেয়েছে তো। তাহলে এখানে 2 sin স্কয়ার থিটা প্লাস এটাকে ভেঙে নাও 2 cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 কমন নিলে এটা হয়ে যাচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এইটার মান হয়ে যাচ্ছে 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান 1, এটা cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 প্লাস cos স্কয়ার থিটা। তাহলে এই যেহেতু এর সর্বোচ্চ মান এই cos থিটার সর্বোচ্চ মান 1, তাহলে যখন সর্বোচ্চ মান চাইবে এর মানটা 1 হবে, 1 এর স্কয়ার 1ই হয়, তাহলে 2 আর 1 3 হয়ে যাচ্ছে সর্বোচ্চ মান এইটা। আর সর্বনিম্ন মান কত হবে 0, তাহলে এর সর্বনিম্ন মান কত হবে, তখন আমরা 0 বসিয়ে দেবো, 2 প্লাস 0 2, তাহলে এর সর্বনিম্ন মান 0। ঠিক আছে, এবার কোনটা চেয়েছে দেখো সর্বনিম্ন মান, যেহেতু cos স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান 0, অতএব 2 cos স্কয়ার থিটা 2 প্লাস cos স্কয়ার থিটার, অতএব 2 প্লাস cos স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান কত হবে 2 প্লাস 0 ইজ ইকুয়াল টু 2, এইটাই কার সর্বনিম্ন মান, অতএব এইটা, অতএব 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান 2, এটা লিখে দেবে দেখো। ঠিক আছে, হয়ে গেল, দেখে নাও প্রসেসটা, কোনো অ্যাঙ্গেল বসানোর আর কোনো দরকার নেই, ডাইরেক্ট হয়ে যাবে এটা। নেক্সট দেখো 7 দাগের দেখো কি বলেছে। 7 দাগের বলছে যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ চিত্র অঙ্কন করতে হবে। এটা মনে অঙ্কন করলে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করলে, ঠিক আছে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করলে বিএডি 65, বিএডি এটা মনে করো 65 ডিগ্রি। ঠিক আছে, আর কি বলেছে, আর এবিডি 70, এটা মনে করো 70 ডিগ্রি, 65 আর 70 পেয়ে গেলাম। বিডিসি 45, বিডিসি 45, এটা 45 পেয়ে গেলাম। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, এইটা 45, এইটা 70 হলে এইটা পুরোটা কত হবার কথা 110, তার মধ্যে এইটা 45, তার মানে এইটা হয়ে যাচ্ছে 65, তাই তো, তবে তো 6 4 10 110 হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এবার এসিবি কোণের মান চেয়েছে, এসিবি এইটা এসিবি এই কোণটার মান চাইছে, তাহলে এই বৃত্তচাপের সাপেক্ষে সহজেই হয়ে যাবে দেখো। আচ্ছা, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যার বিএডি 65, বিএডি 65, এবিডি 70, ঠিক আছে, কোণ এবিডি 70 ডিগ্রি, কোণ বিডিসি এবং কোণ বিডিসি ইজ ইকুয়াল টু 45। এখানে কোণ এ বি সি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, তো তাহলে এই সম্পূর্ণ কোণটা আর এই সম্পূর্ণ কোণটা 180 হবে, প্লাস এডিসি ইজ ইকুয়াল টু 180, তাহলে এবিসি এর মান কত 70 ডিগ্রি, প্লাস এই যে এডিসি এটাকে এডিবি প্লাস বিডিসি 180 তে ভেঙে দিলাম, তাহলে 70 ডিগ্রি প্লাস এডিবি এর মানটা জানা নেই, এডিবি প্লাস বিডিসি এর মান কত, বিডিসি বলে দিয়েছে এখানে দেখো 45 ইজ ইকুয়াল টু 180, তাহলে কোণ এডিবি সমান কত দেখো 180 মাইনাস 70 প্লাস 45 সমান 180 মাইনাস 7 4 11 115,
সমান 65 হলো। এবার দেখো যে এটা 65 এলো, এই কোণটা চেয়েছে, ঠিক আছে, বিসিএ, তাই তো, বিসিএসিবি কোণের মান। এবার দেখো এবি বৃত্তচাপের ওপর এই যে এডিবি আর এসিবি একই বৃত্তাংশস্থ কোণ। এবি বৃত্তচাপের ওপর দেখো এটা এখান থেকে শুরু হয়ে এখানে টাচ করে এখানে শেষ হয়েছে, এখান থেকে শুরু হয়ে এখানে টাচ করে এখানে শেষ হয়েছে। এবি বৃত্তচাপের ওপর কোণ এডিবি ও কোণ এসিবি একই বৃত্তাংশস্থ কোণ, একই বৃত্তাংশস্থ কোণ, ঠিক আছে। অতএব কোণ এডিবি সমান কোণ এসিবি সমান 65, কারণ এটা যেহেতু 65 এটাও 65 হবে। উত্তর লিখবে অতএব কোণ এসিবি কোণের মান 65 ডিগ্রি, ঠিক আছে। দেখো অ্যান্সার হয়ে গেল। দেখো এবার 8-এর দাগে যাব আমরা। আচ্ছা 8-এর অঙ্ক শুরু করবো আমরা এবার। দেখো এখানে 8-এর অঙ্ক বলে দিয়েছে একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি, 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার বৃত্তের মান। বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি, এটা আর এর মান, ঠিক আছে। বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি আর বৃত্তচাপ ইকুয়াল টু, বৃত্তচাপ মানে এস 5.5 সেমি। আমরা জানি কি জানি আমরা, এস ইকুয়াল টু আর থিটা। তাহলে 5.5 ইকুয়াল টু এটা 7 থিটা, থিটা ইকুয়াল টু 5.5/7 বা থিটা ইকুয়াল টু ইন্টু আমরা পাই নিচ্ছি, আর পায়ের মান 22-এর সাথে 7/22 দিয়ে গুণ করে দিচ্ছি, ঠিক আছে। পাই নিলাম, পায়ের মান 22-এর সাথে, তাহলে 7/22 দিয়ে গুণ করে দিই, তাহলে 22-এর সাথে 22 কেটে গেল, আমরা রেডিয়ানে এখানে যে বৃত্তীয় মানটা যাচ্ছে বৃত্তীয় মানটা প্রকাশ করতে পারবো। এইটা হচ্ছে 7 10-এ 70, 5 11 55, 5 2 10, 11 2 22 বা থিটা ইকুয়াল টু π/4, ঠিক আছে। অতএব কি বলেছে এখানে, যে কোণ উৎপন্ন হবে তার বৃত্তীয় মান। অতএব কোণটির বৃত্তীয় মান, অতএব কোণটির বৃত্তীয় মান π/4। এবার দেখো 7-এর দাগের হয়ে গেল, আর 8-এর দাগের হলো 9-এর দাগে যাবো। একটি একই ব্যাসের একটি নিরেট গোলক ও একটি নিরেট চোঙের সমতলের ক্ষেত্রফল সমান, চোঙটির উচ্চতা ব্যাসের অনুপাত। নিরেট গোলক ও চোঙ, ঠিক আছে। ধরি গোলক ও চোঙের ব্যাস ইকুয়াল টু 2r একক। অতএব গোলক ও চোঙের ব্যাসার্ধ ইকুয়াল টু 2r/2 একক ইকুয়াল টু r একক, ঠিক আছে। এবার উভয়ের সমগ্রতলের ক্ষেত্রফল সংখ্যামান সমান। অতএব ধরি উভয়ের সমগ্রতলের ক্ষেত্রফল, তাই তো। অতএব গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 4πr² বর্গ একক। আচ্ছা ধরি চোঙের উচ্চতা h একক, ধরি চোঙের উচ্চতা ইকুয়াল টু h একক। অতএব চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল, চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে, 2πr × r + h এত বর্গ একক। দেখো না, তাহলে এই দুটোর ক্ষেত্রফল তো নিশ্চয়ই সমান হবে, সমান বলে দিয়েছে, তাহলে শর্তানুসারে এই দুটোকে সমান করতে হবে। অতএব
শর্তানুসারে গোলক ও চোঙের ক্ষেত্রফল সমান 2 পাই r ইন্টু r প্লাস এইচ ইজ ইকুয়াল টু 4 পাই r স্কোয়ার, বা 2 পাই r স্কোয়ার প্লাস 2 পাই r এইচ ইজ ইকুয়াল টু 4 পাই r স্কোয়ার, বা 2 পাই r এইচ ইজ ইকুয়াল টু 4 পাই r স্কোয়ার মাইনাস 2 পাই r স্কোয়ার, এটা গুণটা করে নিলাম ব্র্যাকেটের মধ্যে, বা 2 পাই r এইচ ইজ ইকুয়াল টু 2 পাই r স্কোয়ার। এবার 2 পাই r দিয়ে ভাগ করলে এদিকে শুধু এইচ থাকছে আর এদিকে আর থাকছে, ঠিক আছে, বা এইচ বাই আর ইজ ইকুয়াল টু 1/1, অতএব এইচ ইজ টু আর ইজ ইকুয়াল টু 1:1। তাহলে কি বলেছে এখানে, গোলকটির না, এখানে বলেছে চোঙটির উচ্চতা ও ব্যাসের অনুপাত, চোঙের উচ্চতা ও ব্যাস, এটাই ব্যাস চেয়েছে, অতএব ব্যাস মানে 2r ইজ ইকুয়াল টু 1/2, উভয় দিকে 2 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে, অতএব h is to 2r is equal to 1:2, অতএব চোঙের উচ্চতা ও ব্যাসের অনুপাত লিখবে 1:2, ঠিক আছে, অতএব চোঙের উচ্চতা ও ব্যাসের অনুপাত বলেছে, ব্যাস তো ইয়েস, এখানে তোমাদের উত্তরটা 1:1 দেওয়া আছে, ব্যাসার্ধ হলে 1:1 আসতো, কিন্তু ব্যাস বলা আছে যেহেতু 1:2 হবে, অতএব চোঙের উচ্চতা ও ব্যাসের অনুপাত ইজ ইকুয়াল টু 1:2, দেখে নাও। নেক্সট দেখো 10-এর হলো 11 অঙ্কে যাব, না 9 হলো 10-এর অঙ্কে। এবার কি বলা আছে, 3 cos θ minus 4 sin θ is equal to 5, 3 cos θ minus 4 sin θ is equal to 5 বলা আছে, ঠিক আছে, তাহলে 3 cos θ plus 4, 3 sin θ plus 4 cos θ এর মান চেয়েছে। আচ্ছা, উভয় দিকে আমরা বর্গ করছি, 3 cos θ minus 4 sin θ তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার, বা 9 cos স্কোয়ার θ minus 2 ইন্টু 3 cos θ ইন্টু 4 sin θ প্লাস 4 sin স্কোয়ার θ ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার 25, বা 9 ইন্টু cos স্কোয়ার θ মানে 1 মাইনাস sin স্কোয়ার θ মাইনাস 3 দুগুণে 6, 4 6 24 sin θ cos θ প্লাস 4 1 মাইনাস, আচ্ছা এইটা 4টা 16 হবে, ঠিক আছে, এর স্কোয়ার তো 4 sin স্কোয়ার θ 4 স্কোয়ার 16 হয়, এটা 16, 1 মাইনাস cos স্কোয়ার θ ইজ ইকুয়াল টু 25। এবার দেখো এইটা আসছে, বা গুণ করে দিই যদি, এটা আসছে 9 sin স্কোয়ার θ মাইনাস 24 sin θ cos θ প্লাস 16 মাইনাস 16 cos স্কোয়ার θ ইজ ইকুয়াল টু 25, বা 16 আর 9 25 মাইনাস 9 sin স্কোয়ার θ মাইনাস 24 sin θ cos θ মাইনাস 16 cos স্কোয়ার θ ইজ ইকুয়াল টু 25, ঠিক আছে, এই 25 কেটে দাও, তাহলে এটা মাইনাস কমন নিয়ে নিচ্ছে, এটা আমরা লিখতে পারি 3 sin θ তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 sin θ মাইনাস নয় প্লাস হয়ে যাবে, মাইনাস কমন নিলে 3টা মাইনাসে এদিকে কমন চলে গেল, প্লাস হয়ে গেল পুরোটা, ঠিক আছে, আচ্ছা, ইন্টু 4 cos θ প্লাস 4 cos θ তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, অতএব তাহলে মাইনাসটা ওদিকে মাইনাস দিয়ে ভাগ করছি, ধরো -1 দিয়ে, -1 দিয়ে এটা কেটে যাচ্ছে, 0/-1 মানে 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে, 3 sin θ প্লাস 4 cos θ তার হোল স্কোয়ারের সূত্রটা 0, তাহলে এইটা 0 হলে 3 sin θ প্লাস 4 cos θ ইজ ইকুয়াল টু 0, অতএব উত্তর লিখবে 3 sin θ প্লাস 4 cos θ এর মান 0। দেখো নেক্সট দেখো 11টা, 11 অঙ্ক, বলেছে x মাইনাস ওয়াই প্রপোর্শনাল 1/z ভেদ ধ্রুবক
না, এটা দেয়া দুটো মিসিং, দুটো টার্ম মিসিং আছে, ঠিক আছে। এটা হবে এক্স মাইনাস ওয়াই প্রপোর্শনাল 1/z একটা দেয়া আছে যেমন, আর হবে ওয়াই মাইনাস জেড প্রপোর্শনাল 1/x এবং জেড মাইনাস এক্স প্রপোর্শনাল 1/y, ঠিক আছে। এখানে একটা মাত্র টার্ম দেওয়া আছে, দুটো টার্ম মিসিং আছে বইয়ে, ওই দুটো টার্ম, এই দুটো টার্ম লিখে নেবে অবশ্যই, ঠিক আছে। তাহলে এখান থেকে লেখা যাবে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু k1/z। তাহলে কোনাকুনি গুণ করলে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু k1, অতএব k1 ইজ ইকুয়াল টু জেড এক্স মাইনাস ওয়াই জেড, ঠিক আছে। এখানে লিখবে k1 ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, k1 অশূন্য ভেদ ধ্রুবক। এখানে দেখো y মাইনাস জেড ইজ ইকুয়াল টু k2/x, তাহলে x ইন্টু y মাইনাস জেড ইজ ইকুয়াল টু k2, অতএব k2 ইজ ইকুয়াল টু xy মাইনাস xz। এখানে লিখবে k2 অশূন্য ভেদ ধ্রুবক, লিখলে এটা। তারপর এইখানে হবে z মাইনাস x ইজ ইকুয়াল টু k3/y, অতএব z মাইনাস এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু k3, অতএব yz মাইনাস xy ইজ ইকুয়াল টু k3। আচ্ছা, এইখানে লিখে নেবে, আমরা এইখানে লিখে দিচ্ছি যে k3 অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এটা উল্লেখ করে নেবে। এই তিনটে হয়ে গেল, তিনটেই লেখা হয়ে গেল দেখো। অতএব ভেদ ধ্রুবক কিন্তু সমষ্টি কত, k1 প্লাস k2 প্লাস k3 কত হবে, k1 এর মান zx মাইনাস yz প্লাস xy মাইনাস xz প্লাস yz মাইনাস xy প্লাস xy মাইনাস xy প্লাস মাইনাস yz কেটে গেল, এটা কেটে গেল, শূন্য হয়ে গেল। অতএব ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি, ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি 0। দেখে নাও, এখানে বলেছে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি নির্ণয় করো, সমষ্টি 0 আছে। টার্ম কিন্তু শুধুমাত্র এইটা দেওয়া আছে, এই দুটো দেওয়া নেই, মিসিং আছে, ঠিক আছে। এই দুটো অবশ্যই লিখে নেবে, ঠিক আছে। দেখে নাও, এবার দেখো লাস্ট অঙ্ক, এই পেজের লাস্ট অঙ্কে যাব। পর্ষদের টেস্ট পেপারের 410 পেজের যে লাস্ট অঙ্ক আছে সেখানে যাব। লাস্ট অঙ্ক হচ্ছে পর্ষদের টেস্ট পেপারের লাস্ট অঙ্ক 12টা, ইউআই এর মান দেওয়া আছে। নেক্সট দেখো, প্রত্যেকটা অঙ্ক খুব ভালোভাবে প্র্যাকটিসে রাখবে। লাস্ট অঙ্ক এখানে আছে ইউআই ইজ ইকুয়াল টু xi মাইনাস 35/10, ঠিক আছে। সামেশন অফ এফ আই ইউআই 30। আর কি বলা আছে, আর বলা আছে এখানে সামেশন অফ এফ আই ইজ ইকুয়াল টু 60, তাই তো। সামেশন অফ এফ আই ইউআই 30, সামেশন অফ এফ আই 60, সামেশন অফ এফ আই ইজ ইকুয়াল টু 60। তাহলে দেখো কি চেয়েছে এখানে, এক্স বার চেয়েছে, তাই তো। তাহলে উত্তর লিখবে এখানে, আমরা জানি এক্স বার ইজ ইকুয়াল টু কত, xi মাইনাস a/h, এইটা, তাই তো। তাহলে এর সঙ্গে এইটা তুলনা করে এখানে a হয়ে যাচ্ছে 35 আর h হয়ে যাচ্ছে 10, ঠিক আছে। আবার x বার সমান কত হয়, a প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই ইন্টু h, এইটা হয়ে যায় a, ঠিক আছে। তাহলে x বার ইজ ইকুয়াল টু a এর মান কত 35 প্লাস সামেশন অফ এফ আই ইউআই 30 বাই সামেশন অফ এফ আই কত 60 ইন্টু h এর মান কত 10। আচ্ছা, 30 দুগুণে 60, 2 হয়ে গেল, এটা কেটে গিয়ে 5 হয়ে গেল। তাহলে x বার ইজ ইকুয়াল টু 35 প্লাস 5, তাহলে x বার ইজ ইকুয়াল টু, এখানে বা হবে, এখানে বা হবে, ইজ ইকুয়াল টু 40। অতএব x বার এর মান দেখো এসে যাচ্ছে 40, ঠিক আছে। দেখুন প্রসেসটা, এর সাথে সাথেই কিন্তু আমাদের এই পেজটা কমপ্লিট হয়ে গেল। এর সাথে সাথে আমাদের এই পেজটা কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব। দেখানোর প্রসেসটা খুব ভালো হবে। এই ধরনের একই অঙ্ক আমরা অনেক পেজে করেছি, একই অঙ্ক। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে আমাদের ভিডিওগুলো অবশ্যই লাইক করবে,
চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। পর্ষদের টেস্ট পেপার আমরা সম্পূর্ণরূপে কভার করবো। পর্ষদের টেস্ট পেপার কমপ্লিট হয়ে গেলে আমরা শর্ট কোশ্চেন এইভাবে যেভাবে করছি কমপ্লিট হয়ে গেলে বড় কোশ্চেনও সলভ করবো, ঠিক আছে? বড় কোশ্চেনও সলভ করবো। তো তোমরা আমাদের কমেন্টে জানাবে যে এবিটি এর বড় কোশ্চেন সলভ করা প্রয়োজনীয় না পর্ষদের টেস্ট পেপারে পর্ষদের টেস্ট পেপারে বড় কোশ্চেন সলভ করা প্রয়োজনীয়, যেটা বলবে তো আমরা সেইটাই সলভ করে দেবো, ঠিক আছে? কোন এবিটি এর না পর্ষদের কোনটার বড় কোশ্চেন সলভ করবো। ওকে, আজকের ক্লাস এখানেই স্টপ করছি, পরবর্তী ক্লাসে। এবং পরবর্তী ক্লাসে আমরা 410 পেজের পরের যে ম্যাথের পেজ আছে সেটা সলভ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।